নমস্কার বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে 6টা ক্লাস হয়েছে এবং আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে টু আর্টিকেল 21 রাইট, ফান্ডামেন্টাল রাইট। এবার আজকে আমরা যেটা আর্টিকেল 22 পর্যন্ত পড়ানো হয়েছিল আগে লাস্ট ক্লাসটা, 6টা ক্লাসের শেষ ক্লাসটা ছিল হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ, প্রিয়াম্বল, তারপরে এরকম 6টা ক্লাস হয়েছে। তারপরে ফান্ডামেন্টাল রাইটের 14 to 22 হয়েছে। এবার আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের 23 to 28। রাইট টু এক্সপ্লয়টেশন হচ্ছে রাইট টু 20, মানে ফান্ডামেন্টাল রাইট 23। চলুন, বিশেষ কিছু এখানে আলোচনা করার নেই। এই যেটা পুরোপুরি লক্ষ্মীকান্ত, ডিডি বাসু এবং কারো যারা আছেন তাদের উপর ভিত্তি করে এটা করা হয়েছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসড অন লক্ষ্মীকান্ত এবং ডিডি বসু এবং অন্যান্য যে বই আছে তার উপর ভিত্তি করে করা হয়েছে। সেটাতে আপনারা সবাই জানেন যে আমাদের সিরিজ চলছে। আপনারা আমাদের পুরোনো ভিডিওতে যদি দেখতে চান দেখে নেবেন। বাকি 6টা ক্লাস, এটা বোধহয় 6 ক্লাস হবে, বাকি 5টা ক্লাস দেখে নেবেন। রাইট, আর্টিকেল 23 কি বলছে? আর্টিকেল 23 যেটা বলে সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, প্রহিবিশন অফ, মানে এটা তো ডিটেলস আমরা যাচ্ছি। রাইট প্রহিবিশন, এটা রাইট টু আর্টিকেল 23 বলছে প্রহিবিট দ্য ট্রাফিক অফ হিউম্যান বিং, বেগার, বেগার মানে হচ্ছে ফোর্স লেবার অ্যান্ড আদার সিমিলার ফোর্স লেবার। এনি contravention of this provision shall be punishable. Both citizen and non-citizen will be citizen এটা মানে পাবে, সুবিধা পাবে against state as well as private person। কি বলা হচ্ছে আর্টিকেল 23 পরিষ্কার ভাবে, যেটা বুঝতে গেলে অনেক কথা না বলে ছোট্ট কথায় বলা যেতে পারে ট্রাফিকিং অফ হিউম্যান বিং। ট্রাফিকিং অফ হিউম্যান বিং অনেক ভাবে ব্যাখ্যা করা যায় এবং আমরা এর পরে আসছি। ইভেন বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোটাও ট্রাফিকিং এর মধ্যে পড়ে। আবার মেয়েদের যে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন রকম তাদের মানে শারীরিক শোষণের জন্যে এবং পতিতালয় বা অন্য জায়গায় কাজ করতে বাধ্য করা হচ্ছে, সেটাও ট্রাফিকিং এর মধ্যে পড়ে। অর্থাৎ ট্রাফিকিং এর ব্যাপারে ডিটেলস আমরা পরে আসবো। আর ফোর্সড লেবার, আপনি কাউকে ফোর্স করে লেবার করাতে পারেন না, বিশেষ করে বাচ্চাদের পড়াতে পারেন না। আর এটা এনজয় করবেন কারা? না, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে পানিশেবল শ্যাল বি পানিশেবল, মানে এটা যদি কেউ করে সে পানিশেবল হবে। বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন, মানে এখানকার সিটিজেনও পাবে, নন সিটিজেনও পাবে। এগুলো সব মানে দেওয়া হয়েছে, মানে মানে এরা কেউই পোস্ট লেবার করতে পারবে না, এগুলো ভাবে নেবেন, মানে ক্যাজুয়ালি নেবেন, মানে তিনি যেই হন না কেন সেটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। আর এখানে নন সিটিজেন আপনারা চেনেন সবাইকে, আর ইনি যে ফোর্স করেন সবাইকে, সলমান খান যে সবাইকে ফোর্স করে সেটা সবাই জানে। তো আর ইনি ম্যাডাম শ্রীলঙ্কা থেকে এখানে এসেছেন, সিনেমা করছেন, কিন্তু ওনাকে দিয়েও উনিও এই রাইটটা পাবেন। ওনাকে দিয়েও কোনো ফোর্স লেবারের কোনো কাজ করানো যাবে না। এবার কি হচ্ছে, এই যে সেলিং অফ বাইং অফ মেন অ্যান্ড ওমেন চিলড্রেন লাইক গুডস। তারপরে এই দেবদাসী, যেটা দেবদাসী সব থেকে বেশি এখনো প্রচলন ছিল, এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত, সেটা হচ্ছে উড়িষ্যাতে ছিল। এবং তারপরে হচ্ছে ইমোরাল ট্রাফিকিং অফ ওমেন ইনক্লুডিং প্রস্টিটিউশন, যেটা আমি বললাম পতিতালয়ের জন্যে, মানে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া এক দিকে থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটা হচ্ছে ট্রাফিকিং। আর স্লেভারি, স্লেভারি মানে হচ্ছে দাস প্রথা, মানে স্লেভারি হচ্ছে দাস প্রথা। অর্থাৎ আমি আমার বাড়ির মানে দাস প্রথা যেটা ছিল সেটা আপনারা ইতিহাসে অনেক জায়গায় পড়েছেন, এটা ডিটেল করে বলার কিছু নেই। এক্সেপশন কি আছে? যে এর এক্সেপশন আছে, আমি ফোর্স করতে পারি আমাদের যে পাবলিক সার্ভেন্ট, আমরা যারা গভর্নমেন্টের হয়ে কাজ করছি, বা ধরুন কোনো মিলিটারি পজিশন বা পুলিশ, এদেরকে গভর্নমেন্ট তো ফোর্স, যেহেতু আমরা পাবলিক সার্ভেন্ট, সেহেতু আমাদের মানে আমরা তার মানে তাদের এমপ্লয়ি,
তো সেখানে কিছু পাবলিক পারপাসে আমাদের কিছু কোর্স করা যেতে পারে। যেমন ধরুন, আমি পাবলিক পারপাসের জন্য কেউ ভোটের ডিউটি করতে অনেকে যেতে চান না। আপনারা হয়তো সবাই জানবেন যে যারা গভর্নমেন্টে চাকরি করে তারা ভোটের ডিউটিতে যেতে চান না, দূরে গ্রামের মধ্যে তাদের ডিউটি পড়ে, তখন সেই জন্য তারা সেই ডিউটিটা করতে চান না। একদিন আগে যেতে হয়, রাত্রেবেলা থাকতে হয়, পরের দিন ভোট করতে হয়, তারপরের দিন সকালবেলা পর্যন্ত বাড়ি টানা প্রায় 36 ঘন্টা তাদেরকে কাজ করতে হয়, মানে যারা ভোট নেওয়ার ডিউটি। আর যারা দীর্ঘদিন ধরে ভোটের যে করেন, মানে মানে চালিয়ে যান, সেটা তো অন্য ব্যাপার, মানে সেটা তো কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকে। তো কিন্তু মিলিটারি সার্ভিস আমাদেরকে, এবং যারা পাবলিক সার্ভিসের কারণে কিন্তু আমাদেরকে ফোর্সফুলি কাজ করানো যাবে, এবং যদি আমরা কাজ না করি সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট চিলড্রেন বিলো এজ 14 ইয়ার্স, এটা পর এখন হয়েছে, মানে এই অ্যাক্ট কিন্তু এটা একটা অ্যাক্টের মধ্যে আছে, এই 1986 এর অ্যাক্ট। এই 86 এর অ্যাক্ট হচ্ছে 2006 এটা রিএমপ্লয়মেন্ট অফ চিলড্রেন অফ সার্ভেন্টস, ওয়ার্কার্স, শপস এটসেট্রা। এখানে 2006 এই অ্যাক্ট হয়েছে। ব্যান্ড এমপ্লয়মেন্ট, যে বাচ্চাদেরকে ডোমেস্টিক সার্ভারের কাজে এবং হোটেল শপে বাসন মাজতে তখন আমরা আগে দেখতাম, এখন দেখতে পাই না 2006 এর আইন হওয়ার পরে। তাই এবং চাইল্ড লেবারের জন্য অনেক অর্গানাইজেশন, এনজিও কাজ করছে। আর 86 এর চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, এটারও একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টটা আমরা পরে আসছি। এই অ্যামেন্ডমেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি হয়েছে 14 বছরের জায়গায় অ্যাডোলেসেন্ট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তো 14 বছর পর্যন্ত শিশু আমরা সবাই জানি, 14 বছর থেকে 18 বছর, 18 বছরের আগে পর্যন্ত হচ্ছে অ্যাডোলেসেন্ট, অর্থাৎ এই 14 বছরটাকে 18 বছর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেটাই অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা এই অ্যাক্টের আর কি, মানে এই অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটাই মানে বলতে চাওয়া হচ্ছে। আমি স্পিডে বলছি এই কারণের জন্য, তার কারণ ভিডিওটা না হলে অনেক বড় সময় লাগবে, আপনার অনেক বেশি সময় চলে যাবে। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা, আর্টিকেল 24 বলছে যে এই 14 বছরের নিচের বয়স, আর এখনকার আইন অনুযায়ী 2016 এর যে আইন অনুযায়ী, যেটা একটু আগে বললাম, যে এই যে 14 ইয়ার্সের, যেটা এই 86 এর আইন যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2016 এ, সেটা আমরা পরে আসবো, পরে দেখতে পাবো। এই যে প্রহিবিশন অফ রেগুলেশন, এই যে 86 এর এটা চেঞ্জ হয়ে গেছে। 2006 এ তো ওইটা ব্যান্ড হয়েছে, সেটাও বলা হলো। তো এইগুলো কিন্তু মানে এই 86 এ চেঞ্জ হওয়ার ফলে এটা 14 বছর হবে না, এটা এখন অ্যাডোলেসেন্ট পর্যন্ত হয়ে গেছে। 18 বছরের নিচের কোনো বাচ্চাকে এই মানে কাজ করানো যাবে না। এখন যদি প্রশ্ন আসে তাহলে 14 ইয়ার্স বলে চলবে না, কিন্তু এখন 2016 সালের পরে যেহেতু এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখন 18 বছর বলতে হবে, অ্যাডোলেসেন্ট পর্যন্ত বলতে হবে। এই যে চাইল্ড প্রহিবিশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986, আমি এতক্ষণ যেটা বলছিলাম, অর্থাৎ 86 এ যে আইনটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। মানে কিছু অ্যামেন্ডমেন্ট মানে আইনের কিছু পরিবর্তনকে অ্যামেন্ডমেন্ট বলে, সোজা কথায়, ঠিক আছে। এবার আইন, যেখানে আইনের প্রয়োজন মতো আমরা সমাজে বসবাস করি, সমাজের প্রয়োজন মতো আইনে বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জেস করতে হয়, এবং প্রয়োজনে সেটা করতে হয়। যখন নিড ছিল তখন আমরা কোনো সময় ভেবেছিলাম যে 14 ইয়ার্স পর্যন্ত করা হবে, এবং 14 ইয়ার্স থেকে সেটাকে যখন মানে সবাই চেঞ্জ করতে শুরু করলো যে না, 14 ইয়ার্স না, আমাদের 18 বছর পর্যন্ত করতে হয়। অ্যাডোলেসেন্টদের মধ্যেও আমরা কাজ করাবো না, সেটা মানুষের সেন্স অফ হিউম্যানিটি আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ সময়, কালচার, সমস্ত কিছুর উপর করে ভিত্তি করে আইন তৈরি হয়। একসময় মৃত্যুদণ্ড খুব হাত কেটে নেওয়া, তারপরে ফাঁসি দেওয়া, এগুলো খুব রেগুলার ব্যাপার ছিল, কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সভ্য সমাজে। অতএব আইন কিন্তু এক সবসময় থাকবে না, অ্যামেন্ডমেন্ট হবেই। সেই অ্যামেন্ডমেন্টেরই এটা ফল, সেটা এটা, এবং যথেষ্টই ভালো জিনিস। তার কারণে এটা নিশ্চয়ই অ্যাডোলেসেন্টদের ইনক্লুড করা উচিত। সেই জন্যে এই 1986 এর এটা পরিবর্তন হয়েছে, এটা মনে রাখাটা খুব স্বাভাবিক, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে এই ব্যাপারে। চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট, চাইল্ড লেবার প্রহিবিশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006, অ্যামেন্ডমেন্ট চাইল্ড লেবার অ্যাক্ট 1986, এটাই তো বললাম, লেবার এটাই এক্ষুনি বলা হলো। তারপর হ্যাঁ, এবার হচ্ছে ধরুন, মানে হু ইজ দ্য চিলড্রেন অ্যাডোলেসেন্ট, তো আর এর বিশেষ করে কিছু বলার নেই, এগুলো সব সিম্বলিক ধরবেন, যে মেয়ে নিশ্চয়ই বাচ্চা না আর কি, মানে জ্যাকি শ্রফও বাচ্চা না, আর তার ছেলেও বাচ্চা না। তো যাই হোক, মানে আমরা যেটা বোঝাতে চাইছি যে 14 বছর পর্যন্ত ছিল, 14 বছরের এজটাকে বাড়িয়ে 18 বছর করা হয়েছে।
তার মানে 18 বছর পর্যন্ত ফোর্সলি কাউকে কোনো কাজ করতে বাধ্য করা যাবে না এখন। সেটা আমাদের সময়ের পরিবর্তন করেছি, আমাদের কালচারের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে এবং আমাদের অর্থনৈতিক কিছুটা উন্নতি হয়েছে। সেই কারণের জন্য আমরা এটা করছি। যেমন যেমন অর্থনৈতিক পরিবর্তন হবে এবং সমাজের পরিবর্তন হবে, সেরকম আইনের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক কথা। অ্যান্ড চাইল্ড অ্যাডোলেসেন্ট 86 একই ব্যাপার, এটা তো এতক্ষণই বলছিলাম। প্রিজনমেন্ট অফ মানে কি, এখানে এই আইনে কি বলা হয়েছে, 6 মাস থেকে 2 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে, অর ফাইন উইথ 20 থেকে 50,000 টাকা ফাইন হতে পারে। ঠিক আছে, এই আইন মানে অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে এই যে যদি কেউ 18 বছরের নিচের বাচ্চাকে দিয়ে কাজ করায়, তাহলে তার সাজা হচ্ছে কি আপ 2 ইয়ার্স অফ 6 থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে অথবা ফাইন হতে পারে। ঠিক আছে, কিন্তু দুটো একসঙ্গে হতে পারে না, অথবা মানে যে কোনো একটা হতে পারে। সেই জন্য আইনটা কিন্তু স্ট্রিক্ট হয়নি, এখানে অর না দিয়ে অ্যান্ড হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে তার এ 20,000 টাকা ফাইন দিয়েই বেঁচে যাবে, অর আছে যেহেতু, কিন্তু 20,000 টাকা ফাইন দিয়ে বেঁচে যাবে, মানে কোনো অসুবিধা হবে না, মানে 20 থেকে 50,000 টাকা যা ফাইন হবে। আর যদি অর না থাকতো, মানে বোথ, মানে যদি হতো, তাহলে এই 2 ইয়ার্স অ্যান্ড ফাইন দুটো রকমই একসঙ্গে থাকতো, সেটাই আইন হওয়া উচিত ছিল। এরপরে হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা হচ্ছে আর্টিকেল 25, ফ্রিডম অফ কনসেন্স, ফ্রিডম ফ্রি প্রফেশন আর প্র্যাকটিস অ্যান্ড প্রোটেকশন অফ রিলিজিয়াস, এটা হচ্ছে আর্টিকেল 25। এটাকে ব্যাখ্যা করছি এরপরে। হ্যাঁ, এই এটাকে ব্যাখ্যা করা আছে আর্টিকেল 25 কে, পরে আমরা ব্যাখ্যা করছি, নেক্সট পর্যায়ে আসছে। আর্টিকেল 26 হচ্ছে মানে এটা হচ্ছে এই দেখুন, মানে এই এটা কি বলছে, অল পারসনস আর ইকুয়ালি এন্টাইটেলড টু ফ্রিডম অফ কনসেন্স অ্যান্ড রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট হিজ রিলিজিয়ন। মানে কি, উনি যার নিজের নিজের ধর্ম, যেটাকে ফেথ, যে ফেথে বিশ্বাস করে, ধর্ম বা ফেথ, সেটা প্র্যাকটিস করতে পারবে, সে মানে সেই ধর্ম সে পালন করতে পারবে এবং প্রোপাগেট করতে পারবে, মানুষকে বলতে পারবে যে হ্যাঁ আমি সেই ধর্মের লোক, এবং ফ্রিলি প্রফেসও করতে পারবে যে হ্যাঁ আমার ধর্মের এই সুবিধা আছে, আমার ধর্মের এত ভালো, আমার ধর্মে এই নৈতিক আমার ধর্মে এই জিনিসগুলো ভালো, সেই প্রোপাগেশনগুলোটাও করাটাও কোনো অসুবিধা নেই। ফ্রিডম অফ কনসেন্স, ফর্মার ইনার ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল টু দ্য মডেল অফ mold of relation God or creation what he desire. Freedom of conscience, এটা মানে মানে ফ্রিডম অফ কনসেন্স মানে বিবেক, মানে আমি যদি নতুন কোনো মানে ধর্মের প্রবর্তন বা নতুন কোনো চিন্তা ভাবনা প্রবর্তন করতে চাই, মানে যেটা মানে ধার্মিক চিন্তা ভাবনা বা স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, সেটাও আমরা করতে পারবো। সেটা আমার রিলিজিয়ান রাইটের মধ্যে পড়ে। এবার হচ্ছে রাইট টু প্রফেস, যেটাতে বলা হচ্ছে ডিক্লারেশন অফ ওয়ানস রিলিজিয়াস বিলিফস অ্যান্ড ফেথ মানে ফেথ ওপেনলি অ্যান্ড ফেয়ারলি। আমি কোন রিলিজিয়ানের লোক, এবং আমি কোন কিসে বিশ্বাস করি, সেটা আমি ওপেনলি এবং ফেয়ারলি বলতে পারবো, তাতে আমাকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। সেটা আমাদের স্বাধীনতা সবাইকে দেওয়া হয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, তবে আমাদের সংবিধানে কিন্তু হিন্দুর মধ্যে জৈন ধর্ম, তারপরে আপনার শিখ ধর্ম, এই অনেকগুলো ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। মানে হিন্দু বলতে তাদেরকেও বোঝানো হয়, মানে ইয়েতে সেই তার উপরও প্রশ্ন আসতে পারে যে কি ধর্মকে মানে হিন্দু ধর্ম হিসাবে ইয়েতে ইনক্লুড করা হয়েছে, আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে রাইট টু রিলিজিয়নের মধ্যে। রাইট টু প্র্যাকটিস অফ প্রফেস অফ রিলিজিয়ন বললাম, প্রফেস, ওরশিপ, রিচুয়ালস, এই সবগুলো আমি কি পুজো করব, কি রিচুয়াল ফলো করব। রিচুয়াল মানে হচ্ছে মানে পূজাশ্রয়, মানে রিচুয়ালস মানে আমরা বাংলায় বলতে পারি পূজাশ্রয়, মানে বা মানে আমরা যেটা মানি সাধারণভাবে, যে আমরা যেটা মানে জীবন ইয়ে করি, যেরকম আমাদের মায়েরা অনেক সময় ওই একাদশী মানে করে, এইগুলো মানে এগুলোকে বলা হয় রিচুয়ালস। ঠিক আছে, একাদশী মানাটা না, এবং যে রিলিজিয়াস বা অন্য ধর্মে, হয়তো আমি হিন্দু ধর্মের বলে সেই জন্য আমি বললাম ওটা, কোন ধর্মে কি ডিটেলসে কি করা হয় অতটা আমার ডিটেলস জ্ঞান নেই,
সেই জন্য আমি বলতে পারবো রিচুয়ালস প্রত্যেকটা ধর্মেই আছে, ওরশিপ করার অধিকার প্রত্যেকটা ধর্মেই আছে। আমরা আইডল ওরশিপ করি, অন্য ধর্ম কোন ধর্ম, অনেক ধর্ম আইডল ওরশিপ করে না, মুসলিম ধর্ম আইডল ওরশিপ করে না, তারা অন্যভাবে ঈশ্বরকে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আমরা অন্যভাবে প্রার্থনা করি। আমরা পৌত্তলিক, আমরা আমরা আইডলকে পুজো করি, স্বাভাবিক মাদার গডেসকে পুজো করি, ফাদার গডেসকে পুজো করি, দ্যাটস ইট। রাইট টু প্রফেস ডিক্লারেশন, একটু বললাম, রাইট টু প্র্যাকটিসও আমরা করতে পারবো, রাইট টু প্রফেসও করতে পারবো। এবার টু প্রোপাগেট মানে আমি করতে পারবো, মানে যেটা দেখবেন যে সাধু সন্তরা আছে আমাদের, তারা প্রোপাগেট করছে, আবার খ্রিস্টান ধর্মের যারা লোক আছে তারাও অনেক সময় প্রোপাগেট করে থাকেন, বিভিন্ন বইপত্র দিয়ে থাকেন এবং লোককে বলে থাকেন যে হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের মধ্যে এই সুবিধা, এই ভালো জিনিসগুলো আছে। মুসলিম ধর্মের লোক যারা আছেন তারাও বলে থাকেন যে তাদের ধর্মে এই ভালো জিনিসগুলো আছে। এবং খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের যারা সাধু সন্ত এবং যারা ধর্মের প্রতি স্পিরিচুয়াল জিনিসের প্রতি ইয়ে রাখে তারা বলতে পারে যে প্রোভাইড করা। এখানে একটা সিম্বলিকভাবে বলা হয়েছে, যার কারণ অনেক সময় আমরা একটা বিশেষ পার্টিকুলার ধর্মকে অনেক সময় আমরা রেকগনাইজ করে ফেলি ইয়ের সঙ্গে, যেটা একদমই করার কথা না, একদমই ভিন্ন ব্যাপার। তার কারণ কোনো ধর্মকে কোনো ইয়ের সঙ্গে কোনো জঙ্গির বাদের সঙ্গে জড়িয়ে দেওয়াটার কোনো মানেই হয় না। তার কারণ জঙ্গি আতঙ্কবাদ আর জঙ্গি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। প্রত্যেকটা ধর্মের লোক হতে পারে, সেখানে ধর্মের কোনো জায়গা নেই, ধর্মের সঙ্গে তার কোনো রিলেশনই নেই। যারা আতঙ্ক করে তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার। সেটা যে কোনো ধর্মেই উগ্রপন্থী বা আতঙ্কবাদী থাকতে পারে, যে কোনো ধর্মে থাকতে পারে, এবং তাদের কোনো ধর্ম হয় না। বেসিক্যালি তারা আস্তিক নয়, ধর্মে বিশ্বাস করে না। যারা উগ্রপন্থী হয় তারা কোনোদিন ধর্মে বিশ্বাস করে সেটা বলতে পারে না। কারণ পৃথিবীর কোনো ধর্মে বলা নেই যে অন্য লোককে মারতে হবে, পৃথিবীর কোনো ধর্মের লেখা নেই, বলা নেই। অতএব যারা আস্তিক তারাই করে, ধার্মিক লোকরা করে না, এটাই ফ্যাক্ট। তো এই যে বলা, এটা এই একটা ধর্মকে পার্টিকুলার একটা জিনিসের সঙ্গে করে দেওয়ার জন্য, লিঙ্ক করে দেওয়া হয়েছে। এবং সময় তার কারণ কি আছে আমি বলতে, আপনারা সবাই কম বেশি জানেন, বোঝেন, এবং সেটা হওয়া উচিত নয়, সেটাই হচ্ছে কথা। এই সিনেমায় যেরকম একটা, যেখানে বলা হয়েছে এই যে মাই নেম ইজ খান বাট আই এম নট এ টেররিস্ট বলে একটা শাহরুখ খানের একটা ডায়লগ আছে, দ্যাট ওয়াজ ভেরি হিট এবং ভেরি সেন্সিটিভ সিনেমা। তো এই দেখা যাবে এটা এনজয় করতে পারবে কে, রাইট টু প্রোপাগেট, সেটা সিটিজেন আর নন সিটিজেন। অর্থাৎ আমেরিকা থেকে কোনো খ্রিস্টান লোক যদি এখানে আসেন, মাদার টেরিজা বাইরে থেকে এসেছিলেন, এখনো যদি কেউ এসে মাদার টেরিজার মতন আমাদের এখানে ইয়ে করেন, কি বলে ওটাকে, চ্যারিটেবল কিছু করেন, এবং এখানে যদি তিনি খ্রিস্টান ধর্মের প্রোপাগেট করতে পারেন, কোনো অসুবিধা নেই, তিনি করতেই পারেন। তার কোনো এগুলো সব সিম্বলিক ভাববেন। এই যে জ্যাকলিন এখানে নিশ্চয়ই ধর্মের প্রোপাগেট করতে আসেনি, জাস্ট আপনাদের যাতে ইজিলি হাস্যকর মনে হয় এবং বুঝতে সুবিধা হয় তার জন্য বলা হয়েছে। অর্থাৎ জ্যাকলিন এখানে অভিনয় করতে হয়েছে, ধর্ম প্রচার করতে আসেনি। তবে সে যদি প্রোপাগেট করে ধর্ম, তাহলে কোনো অসুবিধা নেই। সিটিজেন এবং নন সিটিজেন দুজনকেই এই অধিকারটা দেওয়া হয়েছে, প্রোপাগেট করার, ধর্মকে বিস্তার করার, অন্যকে বলার যে আমার ধর্ম ভালো, সেটা বোঝানোর জন্যই এটা হয়েছে। এবার এই হচ্ছে রেগুলেটস অর রেস্ট্রিক্টস এনি ফিনান্সিয়াল, ইকোনমিক, আদার সেকুলার অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিলিজিয়ান প্র্যাকটিস, provides for social welfare reforms or through open Hindu religious institutions of public and charitable to all classes and sections of the Hindus. এইটা রেগুলেট করে, রেস্ট্রিক্ট করে যে কোনো ফিনান্সিয়াল বা ইকোনমিক এরকম কিছু কোনো ধর্মের সঙ্গে অ্যাসোসিয়েট করা যাবে না। আমি এই ধর্মের জন্য এই টাকা দিতে হবে, রাষ্ট্র সেটা করতে পারবে না। এই ধর্মের জন্য এই টাকা দিতে হবে বা ট্যাক্স তুলতে হবে, এগুলো করতে পারবে না, সেটাই এখানে বলা আছে, এই অ্যাক্টে এই সেকশনে বলা আছে। আর্টিকেল 25(2) এক্সপ্লানেশন, ওয়ারিং কৃপান, যদি কেউ কৃপান করে নেয়, কৃপান্স পসিবলি আই থিঙ্ক
মানে যে শিখ শিখ ধর্মের যে মানে মানে একটা শোডের মতন ছোট মানে শোডের মতন জিনিস রাখা, তরোয়ালের মতন জিনিস রাখা যায়, সেটা কথা বলা হয়েছে। এই যে হিন্দু ইনক্লুড শিখ, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট, এই কোশ্চেন যদি আসে যে আর্টিকেল 25 অনুযায়ী কোন কোন ধর্ম হিন্দু ধর্মের মধ্যে ইনক্লুড করা হয়েছে, শিখ, জৈনিক অ্যান্ড বুদ্ধিস্ট, এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এই ব্যাপারে। এখনো পর্যন্ত কিন্তু এই কোশ্চেনটা কোথাও আসেনি, কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু আসতে পারে, সেই জন্য এটা মনে রাখবেন। ফ্রিডম অফ ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, রিলিজিয়াস অ্যাফেয়ার্স ম্যানেজ করার, এটা হচ্ছে এটা পার্সোনাল, কিন্তু এটা মানে এই যেটা হচ্ছে এই ফ্রিডম মানে কিন্তু পার্সোনাল, এই রাইট টু রিলিজিয়াস কিন্তু পার্সোনাল এবং সমষ্টিগতভাবে প্রতিষ্ঠানিকগতভাবে দুটো আলাদা আলাদা ব্যাপার আছে। এটা ফ্রিডম, এটা পার্সোনাল ফ্রিডমের কথা বলা হচ্ছে। আর্টিকেল 26 রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন, এটা হ্যাঁ আর্টিকেল 25 এতক্ষণ আমরা যেটা বলছিলাম দ্যাট ওয়াজ পার্সোনাল ইনস্টিটিউশন, পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলছিলাম। যখনই আর্টিকেল 20 ইয়েতে চলে যাচ্ছি আমরা, এইটাতে চলে যাচ্ছি, আর্টিকেল 26 এ চলে যাচ্ছি, তখন সেটা ইনস্টিটিউশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মন্দির, মসজিদ, এইসব জিনিসের। কারণ আর্টিকেল 26 এস্টাবলিশড অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশনস, রিলিজিয়াস, চ্যারিটেবল পারপাস, রাইট টু মেনটেন হোম অ্যাফেয়ার্স, মানে ট্রাস্ট বলুন, ধর্মীয় ট্রাস্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের বেলুর মঠ থেকে শুরু করে আপনি যে যার কথাই বলুন না কেন, বেলুর মঠ বলুন বা পুরীর মন্দির বলুন বা যে কোনো জিনিস বলুন, সব কিছু ইনস্টিটিউশনের মধ্যে পড়ছে, মানে সব কিছু কিন্তু আমাদের এই আর্টিকেল 26 এর মধ্যে পড়ছে। অর্থাৎ এইগুলো, এই প্রতিষ্ঠানগুলো করা যাবে, সেই মন্দির হোক, ট্রাস্ট হোক বা কোনো কিছু হোক, সেটা ধর্মের সঙ্গে রিলেটেড জিনিসগুলো করার অধিকার কোনো গ্রুপ অফ পিপলের আছে, এবং সেটা মানে আমাদের কোনটা দিয়েছে, আর্টিকেল 26। এবার যদি প্রশ্ন আসে কি যে আর্টিকেল 25 আর 26 এর মধ্যে পার্থক্য কি, আর্টিকেল 25 হচ্ছে ব্যক্তির রিলিজিয়নের কথা বলা আছে, আর্টিকেল 26 হচ্ছে সমষ্টিগত প্রাতিষ্ঠানিক। দুটোর মধ্যে পার্থক্য বোধহয় আমি বোঝাতে পারলাম, এটা এইটুকু মনে রাখতেই হবে, এবং যারা বললাম এতক্ষণ পর্যন্ত মোটামুটি বোঝা গেছে বলেই মনে হয়। ফ্রিডম অফ ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আর্টিকেল 26 রাইট টু এস্টাবলিশ এন্ড মেইনটেইন ইনস্টিটিউশন, আমি বললাম 26 এ যেটা রয়েছে এটা ইনস্টিটিউশনের উপরে পড়ছে। ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, মানে সেটা যে কোনো জিনিস হতে পারে, একটা ট্রাস্টি বোর্ড হতে পারে, রামকৃষ্ণ মিশন হতে পারে, বেলুর মঠ হতে পারে, সেটা একটা পুরীর জগন্নাথ মন্দির হতে পারে, সেটা মানে ইয়েতে আমাদের যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটা হতে পারে, ট্রাস্টির মাধ্যমে তৈরি হচ্ছে সেটা হতে পারে, সেইগুলোর কথা বলা হচ্ছে। আর্টিকেল 25 হচ্ছে পার্সোনাল, আর আর্টিকেল 26 হচ্ছে মানে এটা হচ্ছে মানে পার্সোনাল না, এটা হচ্ছে মানে সবাই, মানে এটা সমষ্টিগত। এটা এটা মনে রাখবেন। আর্টিকেল 26 রাইট এস্টাবলিশ মেইনটেইন, একই কথা, আগের কথা আগে যেটা বলা হয়েছে, এটা পার্সোনাল 25, আর এটা হচ্ছে এই যে মন্দির প্রতিষ্ঠান প্র্যাকটিস করবে, এটা 26, আর্টিকেল 26, দ্যাটস ইট। প্রমোশন অফ রিলিজন, হ্যাঁ রিলিজনের প্রমোশন করা যাবে। নো পারসন শ্যাল বি কম্পেলড, মানে এই যে প্রমোশন অফ রিলিজন করার জন্য ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না কাউকে। পে টু ট্যাক্স প্রমোশন অফ মেইনটেনেন্স অফ particular religion or religious denomination, অর্থাৎ রিলিজিয়াস পারপাসে, ধর্মের পারপাসে, ধর্মের জন্য কোনো ট্যাক্স রাষ্ট্র মানে আমাদের কোনো মানে সিটিজেনের উপরে চাপাতে পারবে না। দেখবেন শিক্ষার উপরে আমার ইনকাম ট্যাক্সের সঙ্গে আমাদের একটা সেস জুড়ে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেস 2%, শিক্ষা সেস 2%, রাস্তাঘাটের সেস জন্য সেস বসিয়ে দিতে পারে গভর্নমেন্ট। ইনকাম সেগুলো ইন অ্যাডিশন টু ইনকাম ট্যাক্স, মানে আমার 30% ইনকাম ট্যাক্স হলো, তারপরে আবার 2%, তারপরে আবার 2% সেটা করে দিতে পারে, কিন্তু এটা ধর্মের জন্য করতে পারবে না। একদম ক্লিয়ার কাট, আমি বোধহয় এটা বোঝাতে পারলাম। ধর্মের জন্য হবে না, কিন্তু অন্যান্য যে কোনো যেটা মানে বেনিফিশিয়াল পাবলিকের জন্য, মানে জেনারেল পাবলিক ওয়ার্কের জন্য, সেগুলোর জন্য সেস বা লেভি এগুলো ইনকাম ট্যাক্স ছাড়াও বসানো যেতে পারে। রিলিজিয়াস ইনস্টিটিউশন, আর্টিকেল 28, নো রিলিজিয়াস রেস্ট্রিকশন শ্যাল বি প্রোভাইডেড টু এডুকেশনাল ইনস্টিটিউশন মেইনটেইনড বাই দ্য স্টেট ফান্ড। এখানে বলা হয়েছে যে
কোনো রকম রিলিজিয়াসের কোনো কাজ কোনো কিচ্ছু প্রপাগেট করা যাবে না, কিচ্ছু করা যাবে না যদি সেটা রিলিজিয়াস ওই প্রতিষ্ঠানটা যদি হোলি পুরোপুরি মেনটেইনড বাই দ্য স্টেট পার্ট, মানে মেনটেইনড অ্যান্ড রেগুলেটেড। এর মধ্যে 4 রকমের আছে, সেটা আসছি। এটা হচ্ছে মেনটেন, রেগুলেটেড, স্টাবলিশড এবং সমস্ত কিছু, মানে এভরিথিং যেটা গভর্নমেন্ট চালায় সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানে, একদম যেটা পুরোপুরি শিক্ষা, একটা ইউনিভার্সিটি পুরোপুরি একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে কিন্তু কোনোভাবেই মানে কোনো রিলিজিয়াস মানে জিনিস, কোনো রিলিজিয়াস টাচ সেখানে থাকবে না, সেখানে রিলিজিয়াস কোনো কিছু করা যাবে না। আর্টিকেল 27 কি বলছে? নো পারসন শ্যাল বি কম্পেলড টু পে ট্যাক্সেস। এর আগে তো বলাই হলো সেটা, মানে কম্পেল করা যাবে না। এই যে মানে এটা এইভাবে নেবেন, এই যে আমাদের ওয়াসি সাহেব, আসাদুদ্দিন ওয়াসি সাহেবকে দিয়ে মানে বোঝানো হয়েছে, জাস্ট এটা মানে জন্য নেবেন, মানে এটা অনেককে দিয়ে মানে এই যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরকম আসাদুদ্দিন ওয়াসি দিকে বলা হয়েছে, আমাদের যোগী আদিত্যনাথকে দিয়ে বোঝানো হয়েছে, জাস্ট বোঝানোর জন্য। এগুলো জাস্ট আপনাদের যাতে মনে থাকে, মানে মনটা মানে অডিও ভিজুয়াল হলে এবং বোঝানোর জন্য, আর পরিচিত মুখ হলে পরে অনেকটা মনে থাকতে সুবিধা হয়। মানে উই ডোন্ট প্রোপাগেট এনি রিলিজিয়ন, উনি বলছেন ঠিক আছে, কিন্তু সেটা উনি প্রোপাগেট করেন না সেটা নয়, উনি প্রোপাগেট করেন রিলিজিয়নকে। সেই জন্যে জাস্ট উল্টো কথাটা বলা হয়েছে যাতে মনে রাখার জন্য আর, কিন্তু প্রোপাগেট করতে পারবে না এই ইনস্টিটিউশনে। সেটা কোন ইনস্টিটিউশন? যেটা হোললি মেনটেন এবং রেগুলেটেড স্টেট। এবার আর্টিকেল 28-এ অমিতাভ বচ্চন, এখানে অমিতাভ বচ্চনের দিয়ে কেন বোঝানো হয়েছে বলছে, অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের মধ্যে মানে দুটো ইয়েতে একটা সিনেমা ছিল, মহাপতে বলে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমাতে দেখানো হয়েছিল ইনি খুব রিলিজিয়াস, মানে এখানে মানে খুঁটি কি বলে এটাকে, গুরুকুল যেহেতু স্টেট ফান্ড দিয়ে চলে, তো এখানে কোনো রকম ধর্মের প্রপাগান্ডা চলবে না, কোনো প্রেম চলবে না। এখানে শাহরুখ খান আবার উল্টো দিকে বলছে না এখানে প্রেম পর্ব চলবে, এরকম জাস্ট এটা না। কিন্তু বেসিক জিনিস হচ্ছে অন্য জিনিস। নো রিলিজিয়াস ইনস্টিটিউশন শ্যাল বি প্রোভাইডেড এনি এডুকেশন ইনস্টিটিউশন হোললি মেনটেন বাই দ্য স্টেট পারমিশন। অর্থাৎ হোললি টোটালি মেনটেন যদি হয় স্টেটের দ্বারা, তাহলে সেটাতে কোনো রকম রিলিজিয়াস প্রোপাগান্ডা করা যাবে না, কোনোভাবে সেখানে রিলিজিয়াস জিনিসকে অ্যাড করা যাবে না, রিলিজিয়াসের কোনো জিনিস করানো যাবে না, মানে কোনো প্রেয়ার কোনো কিছু রিলিজিয়াস প্রেয়ার। হ্যাঁ, আপনি অ্যানথেম করতে পারবেন, আপনি রাষ্ট্রসঙ্গীত গাইতে পারবেন, কিন্তু রিলিজিয়াস প্রেয়ার বা অন্যান্য কিছু রিলিজিয়াস যে বন্ডিং, যেরকম রামকৃষ্ণ মিশনে আছে, টাচ আছে, রিলিজিয়াস টাচ আছে, এটা না বলার জন্য মাদ্রাসাতে রিলিজিয়াস টাচ আছে, কিন্তু সেগুলো পরে আসছি আমরা। হ্যাঁ, এগুলো কি যে হোললি মেনটেন বাই দ্য স্টেট, এটাতে একদম করা যাবে না। নো অ্যাডমিনিস্ট্রেট বাই দ্য বাট স্টাবলিশড বাই ট্রাস্ট, মানে এখানে সামান্য কিছু করা যাবে, সামান্য স্মল কিছু, অল্প কিছু করা যাবে, এখানেও সামান্য কিছু করা যাবে। রেকগনাইজড বাই দ্য স্টেট, যেসব ইনস্টিটিউটগুলো সেখানেও সমস্ত কিছু করা যাবে। রিসিভ এড, যেরকম আমাদের রামকৃষ্ণ মিশন এবং বা ডন বস্কো এই স্কুল যেটা আছে, কি ডন বস্কো তো ওখানে তো খ্রিস্টান মানে খ্রিস্টান চ্যারিটেবল স্কুল, তো সেখানে কিন্তু আমাদের এড যায়, আমাদের রামকৃষ্ণ মিশনেও এড যায়, মানে গভর্নমেন্ট এড যায়। অর্থাৎ মানে এইগুলোতে পার্শিয়ালি কিন্তু করা যাবে, মানে যে এড মানে যে সমস্ত জায়গায় করা যাবে। আর করা যাবে না কোথায়? হোললি, যেখানে হোললি মেনটেইন বাই টোটালি, কিন্তু বাদ বাকি যেগুলো আছে, এই যে বললাম যে অ্যাডমিনিস্ট্রেট বাই ট্রাস্ট, কিন্তু মেনটেন নিয়ে, তারপরে আমি রামকৃষ্ণ মিশন এবং ডন বস্কো স্কুলের কথা বললাম, রামকৃষ্ণ মিশনে হিন্দু ধর্মের টাচ আছে, আর ডন বস্কো স্কুলে খ্রিস্টান ধর্মের টাচ আছে, কিন্তু সেটা করা যাবে। এবং রেকগনাইজ যদি গভর্নমেন্ট করে, সেটাও তো ওই ধর্মের মানে টাচ থাকতে পারে, প্রেয়ার এবং কোনো ধর্মের পার্টিকুলার ধর্মের থাকতে পারে, কোনো মাদ্রাসা এগুলো যদি হয় সেখানেও ধর্মের টাচ থাকতে পারে, প্রতিষ্ঠান করা যেতে পারে। তো আমাদের শেষ আর্টিকেল আমরা 23 to 28 ফান্ডামেন্টাল শেষ। এরপরে আর মানে একটা সামান্য 5-10 মিনিটের ক্লাস হবে পরের দিন, বাকিটা ফান্ডামেন্টাল রাইট। তারপরে হচ্ছে এই আমরা
একদম মানে কনস্টিটিউশনের ব্যাক থেকে আগে থেকে যেভাবে 1919 থেকে বা তার আগে থেকে কনস্টিটিউশনটা আস্তে 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 কীভাবে মানে ইংরেজ আমল থেকে আর বিভিন্ন আইনের মাধ্যমে এসে 1935-এ আমাদের অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, তারপরে 1947-এ তো পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, তারপরে আমাদের কনস্টিটিউশন এসছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা স্টাবলিশমেন্ট, সিটিজেনশিপ, তারপরে স্টেট এবং এই যে প্রিয়াম্বল, তারপরে আপনার এই আমাদের ফান্ডামেন্টাল রাইট, এই টোটালটার উপরে দু রকমের দেওয়া হবে, মানে এমসিকিউ দেওয়া হবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, এবং তার সঙ্গে কিছু দেওয়া হবে যেগুলো অপ্রয়োজনীয় এবং কিছু কঠিন জিনিস যেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার কারণ আমি বলছি তো এটার এই মানে আমি আগেও বলছি এখনো বলছি যে সাবজেক্টগুলো আমরা প্রিলিমিনারিতে পড়ি, সেটা হচ্ছে একজন সাধারণ শিক্ষিত নাগরিকের কাছে যেগুলো জানাটা আবশ্যক বলে মনে হয় সেইগুলোই পড়া উচিত, পড়ার দরকার। এখানে কোনো ডক্টরেট করার কোনো ব্যাপার নেই, আর কোনো ডক্টরেট পাওয়া কারোর কাছ থেকে ডক্টরেট পাওয়ার জন্যে যেটা পড়তে হয় সেটা পড়ার দরকার নেই। যদি আপনি সেটা পড়েন ডক্টরেট পাওয়ার জন্য যা পড়তে হয় সেটা যদি আপনি ডক্টরেট করা লোকের কাছে পড়েন 100% আপনি WBCS অন্তত পাবেন না। আপনি যদি এটা পড়েন যে একজন সুস্থ স্বাভাবিক ভালো নাগরিকের সমাজের তার রাষ্ট্র সম্বন্ধে এবং রাষ্ট্রের যে চালিকা শক্তি, রাষ্ট্রের যেটা মূল কাঠামো সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, সেই সম্বন্ধে আমাদের যে জ্ঞান থাকা উচিত, যেটা এক্সপেক্ট করা যায় একজন মানুষের কাছ থেকে, সেইটুকুন জ্ঞান আপনার মধ্যে থাকবে, ওইটুকুনের ওপরেই কিন্তু কোশ্চেন হবে। যখনই আমাদের মাথায় ওই ব্যাপারে পিএইচডি করার মতন জিনিস, মানে জটিলভাবে আপনাকে বোঝানো হবে, ঠিক গন্ডগোলটা ওইখানে হবে। অর্থাৎ আপনার ওখানে WBCS পাওয়ার ব্যাপারটা চিরতরে ওখানে মুছে গেল। কিন্তু আপনার এই সেম ইন্টেলিজেন্ট আর একজন আপনার মতন সেম ইন্টেলিজেন্স সেম পার্সেন্টেজ পাওয়ালো, সে বুঝলো যে না, সে ভালো করে ফলো করলো যে কোশ্চেনগুলো বিভিন্ন জায়গায় কীভাবে আসছে, বিভিন্ন রাজ্যের যে স্টেট সিভিল সার্ভিসগুলো হচ্ছে, ইউপিএসসিতে কী পড়ছে, সেখানে প্রশ্নটা কী আসছে, দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে একই ইম্পর্টেন্ট জিনিসগুলো আসছে, যেগুলো সাধারণ নাগরিকের, সাধারণ সুস্থ এবং মানে দায়িত্ববান নাগরিকের যেটা রাষ্ট্র সম্বন্ধে জানা উচিত, এবং অবশ্যই মানে সরকার পরিচালনা করার জন্যে যে জ্ঞানটুকুন থাকলে পারে যথেষ্ট, ঠিক ততটুকুন জানলেই চলবে। ডক্টরেট পড়াশুনো করার কোনো দরকার নেই, মানে অন্তত পক্ষে, মানে এটা আমি বলছি। যারাই যাবে ওটাতে অনেক বেশি বিশেষ কিছু ডেপথে যাবে, মানে যাবে, তারা পাবে না WBCS, অন্য কিছু পেতে পারে কিন্তু WBCS পাবে না। থ্যাংক ইউ, গুড নাইট টুডে।